সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। সম্প্রতি চীন ভ্রমণ করেছেন বাংলাদেশের একদল প্রতিনিধি। সরাসরি দেশটির ইউনান প্রদেশের একটি গ্রামে নিজ চোখে অবলোকন করেছেন জাদুকরী ফসল বহু বর্ষজীবী ধান। পাশাপাশি দেখেছেন চীনে কফির বাগান, পরিদর্শন করেছেন রেইন ফরেস্ট, প্রাচীন চা জাদুঘরও। আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর চীনের কৃষি সম্পর্কে কেমন জানলেন প্রতিনিধিরা, তাই নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন বেইজিং সহকর্মী ফেই ফেই শিখা। প্রিয় দর্শক, আমি শিখা। চীন এবং বাংলাদেশ উভয়ই কৃষি প্রধান দেশ, আর কৃষি উন্নয়নে দুদেশের মধ্যে বিনিময়ের অনেক কিছুই আছে। আজকে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ইউনান প্রদেশের গ্রামে এসেছে আর স্থানীয় কৃষি উন্নয়নের অভিজ্ঞতা জানতে এসেছে। তাহলে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। প্রতিনিধি দলের প্রথম ধাপ ছিল মংহাই জেলার মানএন গ্রাম, যা ভাস্কর্য গ্রাম নামে পরিচিত। গ্রামবাসীরা তাদের হাত দিয়ে সাধারণ সিমেন্টকে অসাধারণ শিল্পকর্মে পরিণত করেছিল। একে সিমেন্ট ভুল বলা হয়। জাতিগত রীতিতে পরিপূর্ণ এই সিমেন্টের ফুলের খোদাই করা চিত্রকর্মগুলো চীনের দাই জাতির ভবনের ছাদ এবং দেয়ালে অঙ্কিত, যেন তারা গ্রামটিকে এক অপূর্ব আবরণে ঢেকে দিচ্ছে। প্রতিটি ভুল খোদাই গ্রামবাসীদের কঠোর পরিশ্রম ও প্রকার প্রতীক। মানএন গ্রামের সিমেন্টের ফুলের ভাস্কর্যগুলো কেবল চীনেই জনপ্রিয় নয়, বরং যুক্তরাষ্ট্র, মিয়ানমার, লাওস ও অন্যান্য দেশেও রপ্তানি করা হয়, যার বার্ষিক বিক্রি ১০ লাখ ইউয়ান ছাড়িয়ে যায়। মানএন গ্রাম ত্যাগ করার পর প্রতিনিধি দলটি একটি স্থানীয় কৃষি কোম্পানিতে যায়। এটি চাল প্রক্রিয়াকরণ শিল্পের কেন্দ্র। প্রতিনিধি দলটি ধানের দানা থেকে শুরু করে তৈরি পণ্য পর্যন্ত পুরো প্রক্রিয়া বিস্তারিতভাবে জানে। কোম্পানিটি কেবল পণ্যের মানের দিকেই মনোযোগ দেয় না, বরং কৃষকদের আয় বৃদ্ধি করে গ্রামীণ পুনরুজ্জীবনেও সহায়তা করে। মানলা গ্রামে প্রতিনিধি দলটি তাদের নিজের চোখে একটি জাদুকরী ফসল বহু বর্ষজীবী ধান প্রত্যক্ষ করে। একবার রোপণের পর ৩ থেকে ৫ বছর ধরে এটি টানা ফলন দিতে পারে। দেখুন, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। সেই দেশের শতকরা ৮০ ভাগের চেয়ে বেশি মানুষ নির্ভর করে কৃষির উপরে, এবং কৃষিটা মূলত ধান। তো বাংলাদেশে যে ধান চাষ হয় অত্যন্ত ট্রেডিশনাল ওয়েতে হচ্ছে, কিন্তু এইখানে এসে আমরা যা দেখলাম, ইউনান ইউনিভার্সিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে নতুন গবেষণার আলোকে যে সমস্ত ধান চাষ হচ্ছে, এই প্রযুক্তি যদি বাংলাদেশে নেওয়া যায়, আমাদের দেশের কৃষি নির্ভরতা ধানের প্রতি যেটা আছে, আমাদের যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতাটা, সেই খাদ্য স্বয়ংসম্পূর্ণতাটা আমরা এই প্রযুক্তির মাধ্যমে আনতে পারি। এখন বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করতে হয়। আমরা যদি এই প্রযুক্তি বাংলাদেশে ব্যবহার করতে পারি এবং কৃষকদের জন্য যদি উন্মুক্ত করতে পারি, এবং চাইনিজ সরকার যদি সহযোগিতা করে, অফকোর্স বাংলাদেশও এই চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশই হবে না, বিদেশেও রপ্তানি করতে পারবে। মানলা গ্রামে প্রতিনিধি দল গ্রামবাসীদের সভার গণতান্ত্রিক কর্মসূচিও প্রত্যক্ষ করেন। গ্রামবাসীরা একসাথে গ্রামের কাজ নিয়ে আলোচনা করে এবং ভাগাভাগির একটি ব্যবস্থাপনা মডেল তৈরি করেছে। এখানে এসে আমার প্রথম যে অনুভূতি হয়েছে সেটা হচ্ছে এই যে আমি যেন আজকে চাইনিজ সেই কমিউনের একটি অংশ হতে পেরেছি। যেই চাইনিজ কমিউনের কথা আমরা শুনেছি এখন থেকে অনেক বছর আগে। আমরা জানি নতুন চীনের যে সমাজ একটি আধুনিক সমাজে পরিবর্তিত হয়েছে। আমরা চাই এই পরিবর্তন থেকে
আমরা শিখে বাংলাদেশে সেই পরিবর্তনের হাওয়া আমরা বইয়ে দিব এবং বাংলাদেশের দরিদ্র জনগণকে আমরা আধুনিকতার ছোঁয়া দেব। বিকেলে প্রতিনিধি দলটি মংসং গ্রামের কফি বাগানে আসে। এটি কেবল সুস্বাদু কফি চাষের জায়গায় নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও পর্যটন অঞ্চল যা কফি সংস্কৃতি, পর্যটন ও জাতিগত বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে। বিনামূল্যে কফির চারা ও প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাগানটি আশেপাশের এলাকায় 113 হেক্টর বেশি জমিতে কফি আবাদ বৃদ্ধি করেছে, যা স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করেছে। এরপর প্রতিনিধি দলটি রেইনফরেস্ট প্রাচীন চা জাদুঘর পরিদর্শন করে এবং ইউনান প্রদেশের সিসং পান্নার প্রাচীন গাছ চা সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা লাভ করে। এটি চীনের একমাত্র গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট এবং চা গাছের উৎপত্তি স্থল। রেইনফরেস্ট প্রাচীন চা জাদুঘর কেবল প্রাচীন গাছের চা সম্পদ রক্ষা করে না, বরং স্থানীয় অর্থনীতির উন্নয়নেও সহায়তা করে। দিনের ভ্রমণ শেষ হলেও প্রতিনিধি দল ইউনান প্রদেশের জাতিগত সংস্কৃতি, কৃষি উদ্ভাবন এবং পরিবেশগত সুরক্ষা অর্জন দেখে গভীরভাবে মুগ্ধ হয়েছিল। চীনে আবাদযোগ্য জমি ন্যূনতম সীমার চেয়ে বেশি। চীনে এখন আবাদযোগ্য জমি আছে 12,86,10,000 হেক্টর, যা দেশের কৃষি জমির ন্যূনতম সীমা 12 কোটি হেক্টরকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 2024 সালের প্রাকৃতিক সম্পদ সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী 2023 সালের জাতীয় ভূমি জরিপে দেখা গেছে চীনে 1,96,10,000 হেক্টর ফলের বাগান, 28,37,00,000 হেক্টর বনভূমি, 26,32,20,000 হেক্টর তৃণভূমি এবং 2,35,20,000 হেক্টর জলাভূমি রয়েছে। 2021-2025 সালের 14তম 5 বছর মেয়াদী পরিকল্পনার আওতায় 400 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে। চীনের বসন্তকালীন চাষাবাদে এসেছে অভূতপূর্ব পরিবর্তন। স্মার্ট প্রযুক্তির ছোঁয়ায় কৃষি এখন আগের চেয়েও হয়েছে আরও বিজ্ঞানসম্মত। জিয়াংসু প্রদেশের চাংচিয়াকাং শহরের গম খেতে নিখুঁতভাবে সার প্রয়োগ করা হচ্ছে বেইতো নেভিগেশন সিস্টেমের সঙ্গে যুক্ত থাকা ড্রোন, যা কিনা শ্রমিকদের তুলনায় 60 গুণ বেশি দক্ষতার সঙ্গে কাজ করছে। একই সঙ্গে হনানের চিয়াওচুও শহরের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চাষিরা মোবাইলেই জানতে পারছেন জমির আর্দ্রতা ও পোকামাকড়ের অবস্থা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের চিয়াংশু প্রদেশের চাংচিয়াকাং শহরে গম খেতে সার ছিটানোর কাজ করছে বেইতো নেভিগেশন সিস্টেমযুক্ত ড্রোন। এতে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করা হয় বলে সারের প্রয়োজন হয় 30% কম। ড্রোনটিতে আছে বুদ্ধিমান ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে বাধা এড়াতে পারে এবং আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে নিজেই প্রয়োজনীয় সমন্বয় করে নিতে পারে। ম্যানুয়াল স্প্রের তুলনায় এটি 60 গুণ বেশি কার্যকর। একটি ড্রোন এক সকালে প্রায় 13 থেকে 20 হেক্টর জমি কভার করতে পারে। 1-2 সপ্তাহের মধ্যেই আমরা সার প্রয়োগের কাজ শেষ করতে পারি। মধ্য চীনের হনান প্রদেশের চিয়াওচৌ শহরে একটি ডিজিটাল পাবলিক সার্ভিস প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা কৃষিজমির ওপর নজর রাখে। ক্লাউড কম্পিউটিং ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে কৃষকরা তাদের মোবাইলে জমির আর্দ্রতা ও কীটপতঙ্গের অবস্থা জানতে পারছেন। আগে আমার অভিজ্ঞতার ভিত্তিতে জমির আর্দ্রতা পরীক্ষা করতাম। এখন আমাদের ফোনে মেসেজ চলে আসে কখন ফসলের জন্য পানি প্রয়োজন। এতে সময় ও পরিশ্রম দুটোই বাঁচে। পাশাপাশি সেচ নিয়েও চিন্তা করতে হচ্ছে না। শান্তং প্রদেশের তং ইইং শহরেও বসন্ত চাষে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে। কুয়াংরাও কাউন্টির একটি পারিবারিক খামারে
500 মিটার লম্বা স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা চালু হয়েছে, যা সমানভাবে পানি ছিটিয়ে দেয়। আগে 1 মু পরিমাণ জমিতে সেচ দিতে 50 ঘনমিটার পানি লাগলেও এখন বুদ্ধিমান সেচ যন্ত্রের কারণে তা 20 ঘনমিটারে নেমে এসেছে। আগে বন্যার মতো পানি ছেড়ে জমি সেচ দেয়া হতো, এতে অপচয় হতো। ম্যানুয়ালি একজন লোক দিনে 6-7 মু জমিতে পানি দিতে পারত। নতুন সেচ ব্যবস্থায় দিনে 500 থেকে 600 মু জমির যত্ন নেওয়া হচ্ছে। এই আধুনিক সেচ ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মাটির আর্দ্রতাও পরিমাপ করতে পারে এবং একই সঙ্গে ভূমি ও বাতাসের তাপমাত্রা ও কীটপতঙ্গের অবস্থাও নিরীক্ষণ করতে সক্ষম। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। প্রকৃতি সংরক্ষণে বরাবরই নানা পদক্ষেপ নিয়ে থাকে চীন সরকার। সম্প্রতি প্রায় 50 লাখ প্রাচীন ও বিখ্যাত গাছ সংরক্ষণে উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে দেশটির সিচুয়ান প্রদেশের 2500 বছরেরও বেশি পুরনো গাছ বাঁচিয়ে রাখতে এবং 576টি দুর্বল ও বিপন্ন গাছ পুনরুজ্জীবিত করতে চলতি মাসেই পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে দেশটির স্থানীয় সরকার। বিস্তারিত থাকছে শাহানশাহ রাসেলের প্রতিবেদনে। প্রায় 50 লাখ প্রাচীন ও বিখ্যাত গাছ সংরক্ষণে উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে চীন। জীবন্ত ইতিহাসের এই নিদর্শনগুলো সংরক্ষণের পাশাপাশি এগুলোর অর্থনৈতিক সম্ভাবনাও কাজে লাগানো হচ্ছে। সম্প্রতি কার্যকর হয়েছে প্রাচীন ও বিখ্যাত বৃক্ষ সংরক্ষণ নীতিমালা। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে চীন জুড়ে মোট 50,81,900 প্রাচীন ও বিখ্যাত গাছ রয়েছে। এই সবুজ ঐতিহ্য রক্ষায় স্থানীয় কর্তৃপক্ষ উন্নত প্রযুক্তি ব্যবহার করে নানামুখী পদক্ষেপ নিচ্ছে এবং উচ্চমানের উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের চিয়ানক্য কাউন্টির ছুইউনলাং করিডোরে রয়েছে 7,778টি প্রাচীন সাইপ্রেস গাছ। এর মধ্যে 2500 বছরেরও বেশি পুরনো গাছগুলো বাঁচিয়ে রাখতে, সেই সাথে 576টি দুর্বল ও বিপন্ন গাছ পুনরুজ্জীবিত করতে চলতি মাসে স্থানীয় সরকার বিশেষ পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে। উন্নত প্রযুক্তির সাহায্যে 10,000-এরও বেশি প্রাচীন গাছের স্বাস্থ্য পরীক্ষা করছেন বিশেষজ্ঞরা। আল্ট্রাসনিক ট্রাঙ্ক ডিটেক্টর এবং রাডার রুট ক্যানেলের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিটি গাছের ইলেকট্রনিক রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে। পশ্চিম চীনের ছোচিংয়ের নানছুয়ান জেলার 700-এরও বেশি প্রাচীন গাছকে একটি স্মার্ট ব্যবস্থাপনা প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে। প্রতিটি গাছের জন্য আলাদা সুরক্ষা পরিকল্পনাও তৈরি করা হয়েছে। সংরক্ষণ প্রচেষ্টা ইতোমধ্যে অর্থনৈতিক সুফল দিচ্ছে। হরছিন তৃণভূমির চিলিন প্রদেশের তংইউ কাউন্টির শতাব্দী প্রাচীন এলম গাছের ছায়ায় গড়ে উঠেছে একটি সাংস্কৃতিক উদ্যান, যা এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। পূর্ব চীনের চ্যাচিয়াং প্রদেশের শাওসিং শহরের বিখ্যাত কুয়াঞ্চি পর্বতে রয়েছে শতবর্ষী 78,000 চীনা তোরেয়া গাছ। 2024 সালে এসব গাছ থেকে উৎপাদিত তোরেয়া বাদামের পরিমাণ 12,000 টন ছাড়িয়েছে, যার অর্ধেকই এসেছে এই প্রাচীন গাছগুলো থেকে। এর বাজার মূল্য $312 মিলিয়ন মার্কিন ডলার। শাহানশাহ রাসেল, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।